আজকের আলোচনায় আমরা রবার্ট গ্রিনের লেখা বেশ বিখ্যাত আর কিছুটা বিতর্কিত বলা চলে দ্য আর্ট অফ সেডাকশন বইটার একটা সারসংক্ষেপ নিয়ে কথা বলবো। হ্যাঁ, গ্রিনের বইগুলো তো সবসময় একটু অন্যরকম হয়, আলোচনার কেন্দ্রে থাকে। একদম। আমাদের হাতে যে সারসংক্ষেপটা আছে সেটা পড়ে যা বুঝলাম, এই বইটা কিন্তু শুধু প্রেম বা কি বলে রোমান্টিক আকর্ষণের টিপস নয়। না না, মোটেই না। এর পরিধিটা আসলে অনেক বড়। হ্যাঁ, মানুষের মনস্তত্ত্ব বোঝা, ক্ষমতা অর্জন, অন্যের ওপর প্রভাব বিস্তার, এইসব জটিল বিষয়গুলো জড়িয়ে আছে। ঠিক। আর সারসংক্ষেপটাতে কিছু ঐতিহাসিক উদাহরণও আছে, যেমন ধরুন ক্লিওপেট্রা, নেপোলিয়ন। ক্যাসানোভা, ম্যারিলিন মনরো। হ্যাঁ, ইন্টারেস্টিং। তারা নাকি এই আকর্ষণ বা সেডাকশন ব্যবহার করে শুধু অন্যদের প্রভাবিতই করেননি, কেউ কেউ তো এর জোরে শাসন পর্যন্ত করেছেন। ভাবলে অবাক লাগে যে নিছক আকর্ষণের ক্ষমতা কতটা গভীর হতে পারে। তাই তো আজকের আলোচনায় আমাদের উদ্দেশ্য হলো এই সারসংক্ষেপটার গভীরে যাওয়া, সিডিউসার বা আকর্ষণকারী এরা কত ধরনের হয়, আচ্ছা, আকর্ষণের এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে, এর মূল কৌশলগুলো কি, আর অবশ্যই এর সাথে যে ঝুঁকিগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক। বিষয়টা বেশ আকর্ষণীয়। তো প্রথমেই আসি আকর্ষণকারী বা সিডিউসারদের ধরনে। গ্রিনের মতে প্রধানত ৯ ধরনের ব্যক্তিত্ব হয় যারা অন্যদের টানতে পারে। ৯ রকম? আচ্ছা। হ্যাঁ, সারসংক্ষেপেই ৯টার কথাই বলা হয়েছে, প্রত্যেকের নিজস্ব স্টাইল, নিজস্ব কৌশল। ইন্টারেস্টিং। কয়েকটার উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, যেমন ধরুন সাইরেন। এদের সৌন্দর্য বা আচরণে একটা রহস্যময় ব্যাপার থাকে যা অন্যদের মোহগ্রস্ত করে ফেলে। ক্লিওপেট্রাকে এই টাইপের বলা হয়। আচ্ছা, রহস্য আর সৌন্দর্য দিয়ে আকর্ষণ। ঠিক। তারপর আছে র‍্যাক। এরা খুব তীব্র আবেগ, মনোযোগ দিয়ে অন্যজনকে একেবারে ভরিয়ে তোলে, এমনভাবে যে সেই মানুষটা নিজেকে খুব স্পেশাল ভাবতে শুরু করে। ও, ক্যাসানোভার মতো। হ্যাঁ, অনেকটা তাই। সারসংক্ষেপে তাকেই উদাহরণ হিসেবে রাখা হয়েছে। আবার ধরুন কোকেট। এরা কাছে টানে আবার দূরে ঠেলে দেয়, এই পুশপুল খেলাটা, তাই তো? একদম। মানুষকে একটা উত্তেজনায় আর অনিশ্চয়তায় রাখে, আর অবশ্যই ক্যারিশম্যাটিক। হ্যাঁ, এদের তো একটা সহজাত আকর্ষণ ক্ষমতা থাকে, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব। ঠিক, যা অন্যদের চুম্বকের মতো টানে। এগুলো কয়েকটা বললাম, আরও আছে অবশ্য। আসলে মজার ব্যাপার হলো এই প্রত্যেকটা টাইপ কিন্তু মানুষের বিভিন্ন মানসিক চাহিদা বা অপূর্ণতাকে টার্গেট করে। তাই একটু বুঝিয়ে বলবেন? ধরুন কেউ হয়তো তার সাধারণ জীবনে খুব একঘেয়েমি অনুভব করছে, সে হয়তো সাইরেনের রহস্যের বা রেকের ওই তীব্র আবেগে সাড়া দেবে। আচ্ছা, পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা থেকে। হ্যাঁ, আবার যে একটু অনিশ্চয়তা বা চ্যালেঞ্জ পছন্দ করে, সে হয়তো কোকেটের ওই খেলার প্রতি আকৃষ্ট হবে। আর ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের প্রতি টানটা তো প্রায় সবারই থাকে। আমরা তো আত্মবিশ্বাসী মানুষদের প্রতি স্বাভাবিকভাবেই টানি। ঠিক। তো এই ধরনগুলো জানা থাকলে মানুষের আচরণের পেছনের কারণগুলো, তাদের লুকোনো ইচ্ছাগুলো বোঝাটা একটু সহজ হয় আর কি। তার এটা শুধু বাইরের ব্যাপার নয়, কার মনের কোথায় ঘাটতি বা আকাঙ্ক্ষা আছে সেটা বুঝতে পারাটা জরুরি। একদম। সারসংক্ষেপে আরও কয়েকটার কথা বলা হয়েছে, যেমন আইডিয়াল লাভার। এরা নাকি অন্যের ফ্যান্টাসিটা বুঝে সেই স্বপ্নের মানুষটা হয়ে ওঠার চেষ্টা করে। বাহ, একেবারে মনের মতো হয়ে যাওয়ার। হ্যাঁ, তারপর ড্যান্ডি। এরা একটু অন্যরকম, প্রথা ভাঙা স্টাইল, স্বাধীনতা চেতা ভাব দিয়ে আকর্ষণ করে। ন্যাচারাল, যাদের মধ্যে একটা শিশুসুলভ সারল্য থাকে। আচ্ছা, ওই স্বতঃস্ফূর্ততা। হ্যাঁ, চামার। এরা অন্যের আরাম, অনুভূতির দিকে খুব খেয়াল রাখে। আর স্টার, যারা নিজেদের চারপাশে একটা গ্ল্যামার, একটা দূরত্বের আভা তৈরি করে। যা পাওয়ার আকাঙ্ক্ষা জাগায়। প্রত্যেকটাই বেশ ইন্টারেস্টিং কিন্তু। তা তো বটেই। আর এই যে বিভিন্ন টাইপের কথা বলা হলো, এগুলো কিন্তু শুধু অন্যদের বোঝার জন্য না, আমরা নিজেরাও আয়নায় দেখতে পারি। কিভাবে? আমরা নিজেরা কোন ধরনের ব্যক্তিত্বের প্রতি সহজে টানি, বা আমরা যখন কাউকে প্রভাবিত করতে চাই তখন নিজের অজান্তেই হয়তো কোনো একটা কৌশল ব্যবহার করি। আচ্ছা, আত্মবিশ্লেষণ। হ্যাঁ, এক ধরনের সেলফ অ্যাওয়ারনেস তৈরি হয়। এটা নিজেকে চেনারও একটা উপায় হতে পারে। তাহলে বোঝা গেল এই বিভিন্ন ধরনের আকর্ষণকারীদের নিজস্ব অস্ত্র আছে, কিন্তু তারা এগুলো ব্যবহার করে কিভাবে, প্রক্রিয়াটা কি? হুট করে তো কেউ কাউকে সিডিউস করে ফেলে না।
না না, অবশ্যই না। সারসংক্ষেপ অনুযায়ী এটা একটা বেশ গোছানো প্রক্রিয়া, ধাপে ধাপে এগোতে হয়। প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হল সঠিক লক্ষ্যবস্তু বা টার্গেট বেছে নেওয়া। সঠিক লক্ষ্যবস্তু মানে? সারসংক্ষেপ বলছে, যারা নিজেদের জীবনে কোনো না কোনোভাবে একটু অসন্তুষ্ট, অতৃপ্ত বা ধরুন একঘেয়েমিতে ভুগছে, ও আচ্ছা। তারা নাকি পরিবর্তনের জন্য বেশি তৈরি থাকে। তাই তাদের প্রভাবিত করাটা তুলনামূলকভাবে সহজ হয়। ইন্টারেস্টিং পয়েন্ট। তারপর? এরপরের ধাপ হল ওই ব্যক্তির মনে একটা প্রাথমিক আকর্ষণ তৈরি করা। সেটা কিভাবে? হতে পারে একটু রহস্যময় আচরণ করে বা অপ্রত্যাশিতভাবে একটু বেশি মনোযোগ দিয়ে এমন কিছু করা যা তাকে অন্যদের থেকে আলাদা ফিল করায়। মূল লক্ষ্য হল কৌতূহল জাগানো। আচ্ছা, মানে প্রথমে ইন্টারেস্ট তৈরি করা, তারপর? তৃতীয় ধাপটা বেশ সাইকোলজিক্যাল, মানসিক টানাপোড়েন তৈরি করা। ওই যে কোকেটের মতো কাছে আসা দূরে যাওয়া? ঠিক ধরেছেন, পুশ-পুল। কখনো খুব অ্যাটেনশন, আবার হঠাৎ একটু দূরত্ব। সারসংক্ষেপ বলছে এই অনিশ্চয়তাটা নাকি আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দেয়। বাহ, বেশ কৌশল তো, রোলার কোস্টার রাইডের মতো। হ্যাঁ, উত্তেজনাটা ধরে রাখে। এরপর? এরপর ধীরে ধীরে সমর্পণ বা মানসিক নির্ভরতার দিকে নিয়ে যাওয়া, তবে খুব সাবধানে। সাবধানে মানে? এমনভাবে যাতে ওই ব্যক্তি মনে করে সিদ্ধান্তটা সে নিজেই নিচ্ছে, কোনো জোর করার অনুভূতি যেন না আসে। বাহ, এটা তো খুব সূক্ষ্ম চাল। অবশ্যই। আর শেষ ধাপ হল জয় করার পরেও আকর্ষণটা ধরে রাখা। ও, মানে সম্পর্ক বা প্রভাব তৈরি হওয়ার পরেও। হ্যাঁ, সারসংক্ষেপ বলছে রহস্য, উত্তেজনা বা নতুনত্ব ধরে রাখাটা জরুরি, না হলে আকর্ষণটা দ্রুত চলে যেতে পারে। পুরো প্রক্রিয়াটাই তো বেশ পরিকল্পিত মনে হচ্ছে। একদম। আর এর পেছনে কিন্তু স্পষ্ট মনস্তাত্ত্বিক কৌশল কাজ করছে। যেমন? ধরুন, ওই যে অসন্তুষ্ট ব্যক্তিকে টার্গেট করা, এটা মানুষের মৌলিক চাহিদার মনোবিজ্ঞানকে কাজে লাগায়। যার জীবনে অভাববোধ আছে, সে নতুন কিছুর প্রতি বেশি খোলা থাকে। ঠিক। আর ওই পুশ-পুল বা কাছে আসা দূরে যাওয়া, এটা তো প্রত্যাশা আর অনিশ্চয়তার একটা দারুণ ককটেল। মনোবিজ্ঞানে এটাকে বলে ইন্টারমিটেন্ট রিএনফোর্সমেন্ট। ইন্টারমিটেন্ট রিএনফোর্সমেন্ট? হ্যাঁ, মানে অনিয়মিত পুরস্কার। যখন কোনো কিছু পাবো কি পাবো না এই অনিশ্চয়তা থাকে, তখন সেটার প্রতি আমাদের টান বেড়ে যায়। এমনকি আসক্তিও তৈরি হতে পারে। আচ্ছা, যেমন জুয়া খেলার আসক্তি? ঠিক তাই, একই মনস্তাত্ত্ব। আর ওই যে সমর্পণে উৎসাহিত করার কৌশলটা, যেখানে ব্যক্তি ভাবে সিদ্ধান্তটা তার নিজের, এটা তো পারসুয়েশনের ক্লাসিক টেকনিক। মানে বাইরের চাপটাকে অদৃশ্য করে দেওয়া। হ্যাঁ, তার ভেতরের ইচ্ছা বা প্রেরণাটাকে কাজে লাগানো, তখন সে সহজে প্রতিরোধ করে না। তার মানে এই কৌশলগুলো কি সবসময় সচেতনভাবে ব্যবহার করা হয়? সারসংক্ষেপে যেভাবে বলা আছে, তাতে তো মনে হয় এটা একটা বেশ সুচিন্তিত প্রক্রিয়া, যদিও সম্পর্কের স্বাভাবিক ওঠানামাতেও হয়তো এর কিছু উপাদান থাকে। এটা জানার পর মনে হচ্ছে আমাদের চারপাশে হয়তো এরকম অনেক কিছুই ঘটে যা আমরা খেয়ালই করি না। হতেই পারে। আচ্ছা, এই প্রক্রিয়াটাকে সফল করতে নিশ্চয়ই আরও কিছু নির্দিষ্ট কৌশল লাগে। সারসংক্ষেপে কি সেগুলোর কথা বলা হয়েছে? হ্যাঁ, কিছু মূল কৌশলের কথা উল্লেখ করা হয়েছে। এখানে ব্যাপারটা কিন্তু সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। বলুন। যেমন, একটা কৌশল হলো বন্ধুর মতো মিশে যাওয়া, কিন্তু আড়ালে তথ্য জোগাড় করা। মানে প্রতিপক্ষের আগ্রহ, ভয়, দুর্বলতা এগুলো জেনে নেওয়া। একদম। তারপর সেই অনুযায়ী প্ল্যান করা। আরেকটা হলো সরাসরি যুক্তিতে না গিয়ে গল্প, উপমা বা আবেগের ব্যবহার। হ্যাঁ, কথা দিয়ে মন জয় করা আর কি। ঠিক। আরও বলা হয়েছে কল্পনা আর বাস্তবকে মিশিয়ে দেওয়ার কথা। মানে একটা ঘোরের মতো তৈরি করা। হ্যাঁ, যেখানে মানুষ যুক্তির জগৎ থেকে বেরিয়ে একটু স্বপ্ন বা আবেগের জগতে চলে যায়। চাপ না দিয়ে বরং আনন্দ বা উত্তেজনার মাধ্যমে প্রভাবিত করা। এটা তো ঠিক, মানুষ চাপ এড়াতে চায়, কিন্তু আনন্দের প্রতি দুর্বল। আর অবশ্যই রহস্য বা সাসপেন্স ধরে রাখা। সারসংক্ষেপ বলছে অস্পষ্টতা নাকি আকর্ষণ বাড়ায়, কারণ মানুষ অজানাকে জানতে চায়। এই কৌশলগুলো যদি খেয়াল করেন, দেখবেন বেশিরভাগই মানুষের যুক্তির দিকটাকে পাশ কাটিয়ে আবেগের দিকটাকে টার্গেট করে। তাই তো। হ্যাঁ, যেমন গল্প বা উপমা ব্যবহার করলে সেটা শুধু মনে থাকে ভালো তাই নয়, আমাদের মস্তিষ্কের আবেগ প্রক্রিয়াকরণের অংশগুলোকেও সক্রিয় করে, ফলে প্রভাবটা গভীর হয়। আচ্ছা। আর কল্পনা আর বাস্তবকে গুলিয়ে ফেলার যে কৌশল, ওটা এক ধরনের সম্মোহনী প্রভাব ফেলতে পারে। মানুষ যখন যুক্তির কড়া নজরদারি থেকে একটু সরে আসে, তখন সে অনেক বেশি গ্রহণক্ষম হয়ে পড়ে। আর বড় পরিসরে দেখলে এই কৌশলগুলো তো শুধু ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ নয়। ঠিক।
সেটাই ভাবছিলাম, কোথায় কোথায় দেখা যায় এগুলো? আরে বিজ্ঞাপন জগৎ দেখুন কিভাবে আমাদের অবচেতন মনে প্রভাব ফেলে, পণ্যের প্রতি টান তৈরি করে। হ্যাঁ, ঠিক। রাজনৈতিক নেতারা কিভাবে ভাষণে মানুষের আবেগ উস্কে দেন, কর্মক্ষেত্রে বস কিভাবে কর্মীদের মোটিভেট করেন। ও হ্যাঁ, সবখানেই তো এর প্রয়োগ আছে। কম বেশি আছে। গল্প বলা, আবেগ জাগানো, কল্পনাকে উস্কে দেওয়া, তথ্যকে নিয়ন্ত্রিতভাবে পরিবেশন করা, এগুলো প্রায় সর্বত্রই ব্যবহৃত হয়। তার মানে এই কৌশলগুলো জানা থাকলে আমরা চারপাশের অনেক কিছুই আরও পরিষ্কারভাবে বুঝতে পারব। একদম, আমরা আরও সচেতন দর্শক বা অংশগ্রহণকারী হতে পারব। কিন্তু এই ক্ষমতার একটা ঝুঁকির দিকও তো আছে, মানে ডার্ক সাইড। অবশ্যই আছে। সারসংক্ষেপে সেই সতর্কবার্তাও দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাই বলছিলাম। পরিষ্কার বলা আছে এই ক্ষমতা একটা বিপজ্জনক অস্ত্র হতে পারে। যদি ভুল বা অনৈতিকভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে বিশ্বাস ভাঙে, মানুষের আবেগ নিয়ে খেলা হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। যার ওপর প্রয়োগ করা হচ্ছে তার মানসিক ক্ষতিও হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ক্ষমতা মানেই দায়িত্ব। ঠিক। সারসংক্ষেপে এটাও বলা আছে যে কিছু মানুষকে আবার সহজে প্রভাবিত করা যায়ও না। তাই নাকি? কাদের? যেমন ধরুন, যারা খুব সতর্ক, আত্মবিশ্বাসী বা যাদের সেলফ অ্যাওয়ারনেস খুব বেশি, তারা এই কৌশলগুলোর প্রতি কম সংবেদনশীল হন। আচ্ছা, মানে সবার উপর এটা কাজ করে না? না, প্রত্যেকেরই নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা থাকে। তবে সবচেয়ে কঠিন প্রশ্নটা হলো, কোনটা? কখন এই আকর্ষণ তৈরির চেষ্টাটা নিছক প্রভাবিত করা থেকে বেরিয়ে ম্যানিপুলেশন বা নিয়ন্ত্রণের পর্যায়ে চলে যায়। এই লাইনটা কিন্তু খুব সূক্ষ্ম। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। কোথায় থামতে হবে? সারসংক্ষেপের ভাষ্য অনুযায়ী সত্যিকারের সিডাকশন নাকি কাউকে আঘাত করে না, বরং জীবনের নতুন অনুভূতি বা উত্তেজনা যোগ করে, একঘেয়েমি কাটায়। কিন্তু বাস্তবে এই আদর্শ পরিস্থিতি আর নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করার মধ্যে ফারাক করাটা তো কঠিন হতে পারে। খুবই কঠিন। যখন অন্যের দুর্বলতা বা আবেগকে শুধু নিজের লাভের জন্য কাজে লাগানো হয়, তখন তো সেটা নৈতিকতার সীমা ছাড়িয়ে যায়। নিঃসন্দেহে। তাহলে এই কৌশলগুলো জানা যেমন দরকার, তেমনি এর অপব্যবহার আর নৈতিক দিকগুলো নিয়ে সচেতন থাকাও খুব জরুরি। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? সারসংক্ষেপ অনুযায়ী দি আর্ট অফ সিডাকশন আসলে শুধু কাউকে পটিয়ে ফেলার গাইড নয়। না, বরং এটা মানুষের মনস্তত্ত্বের গভীরে যাওয়ার একটা চেষ্টা। হ্যাঁ, এটা ব্যাখ্যা করে কেন আমরা কিছু ব্যক্তিত্ব বা আচরণের প্রতি এত টানি, যেমন কারিজমা, রহস্য বা আত্মবিশ্বাস। ঠিক। আর এই জ্ঞানটা একদিকে যেমন নেতৃত্ব, ব্যবসা বা ব্যক্তিগত জীবনে প্রভাব বাড়াতে কাজে লাগতে পারে, তেমনি অন্যদিকে এটা আমাদের শেখায় কিভাবে এই ধরনের প্রভাব বা নিয়ন্ত্রণের চেষ্টাগুলো চিনতে হয় আর নিজেকে বাঁচাতে হয়। তার মানে এটা তলোয়ার চালানো এবং ঢাল দিয়ে আটকানো দুটোই শেখায় আর কি। হ্যাঁ, অনেকটা সেরকমই। খেলার নিয়ম জানলে খেলা থেকে নিজেকে বাঁচানোর উপায়ও জানা যায়। শেষ পর্যন্ত সারসংক্ষেপের মূল কথাটা কি দাঁড়াচ্ছে? মূল কথাটা হলো, সিডাকশন বা আকর্ষণ তৈরির ক্ষমতাটা আসলে বাইরের সৌন্দর্য বা টাকার ওপর ততটা নির্ভর করে না। তাহলে কিসের উপর করে? এর গভীরে আছে মানুষের সূক্ষ্ম অনুভূতি, তার গভীর আকাঙ্ক্ষা, ভয়, অপূর্ণ স্বপ্ন, তার কল্পনা শক্তি, এগুলোকে বুঝতে পারার ক্ষমতা। শুধু বোঝা? না, শুধু বুঝলে হবে না। সেই অনুভূতি আর কল্পনাকে ঠিকমতো ছুঁতে পারার, নাড়া দেওয়ার দক্ষতা অর্জন করা। এটা একটা গভীর মনস্তাত্ত্বিক খেলা, যেখানে সহানুভূতি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ, ধৈর্য আর কৌশল লাগে। একদম। রবার্ট গ্রিনের দি আর্ট অফ সিডাকশন বইয়ের এই বাংলা সারসংক্ষেপ ভিত্তিক আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। হ্যাঁ, আমরা তো মূল বিষয়গুলো ছুঁয়ে গেলাম। আকর্ষণের ধরন, প্রক্রিয়া, কৌশল, ঝুঁকি এবং নৈতিকতার প্রশ্নগুলো। আচ্ছা, আজকের আলোচনার পর একটা জিনিস কিন্তু ভাবার মতো। কি বলুন তো? আমরা দেখলাম এই আকর্ষণের কৌশলগুলো আমাদের চারপাশে বিজ্ঞাপন, রাজনীতি, কর্মক্ষেত্র সবখানেই ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তা তো হচ্ছেই। তাহলে প্রশ্ন হলো, এই কৌশলগুলো সম্পর্কে আরও সচেতন হওয়াটা কি আমাদের চারপাশের এই জগৎটাকে আর মানুষের সম্পর্কগুলোকে একটু অন্যভাবে দেখতে সাহায্য করে, হয়তো আরও স্বচ্ছভাবে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। এই সচেতনতা আমাদের দৃষ্টিভঙ্গি কতটা বদলে দিতে পারে? সেটাই। এটা হয়তো আমাদের আরও গভীর চিন্তার দিকে নিয়ে যেতে পারে।